হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। নগরগ্রাম নামক একটি প্রত্যন্ত এলাকায় একের পর এক মৃতদেহের উদ্ধার। গতকাল নগরগ্রামে দায়িত্বে প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজ সকালে গ্রামবাসীরা নদীর ঘাটে লাশ দেখতে পায়। পুলিশ কর্মকর্তা মকবুল মারুফের ডান হাত আর তার গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। বিস্তারিত জানবেন রিপোর্টার আবুল হোসেন। পুরনো যুগের টিভিখানা বন্ধ করে দিল কাকন। হাতে থাকা রিমোটটা সোফায় রেখে উঠে দাঁড়ালো। কাঠের নিখুঁত কারুকাজ করা সদর দরজা খোলার জন্য হাত বাড়ালো সে। পেছন থেকে কেউ একজন ডেকে উঠল। আপা যাইও না। চোখে মুখে বিরক্ত পলাশের। বিরক্ত মুখ করে এগিয়ে আসলো কাকনের কাছে। যা হয়েছে ভালোই হয়েছে, ওইটা পুলিশ নামক কলঙ্ক, তোমার যাওয়ান লাগবো না। কাকনের মুখোদয় গম্ভীর। সামনে তাকিয়ে দরজা খুলে বাড়ির বাইরে পা রাখলো। গম্ভীর কণ্ঠে বলল, তুইও যাচ্ছিস আমার সাথে? শরীরে জড়ানো কাশ্মীরি শাল। গ্রামের কাঁচা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে কাকন। তার পেছনে পলাশ। শীতের শুরু সবে। কুয়াশায় ঢেকে গেছে পরিবেশ। গা শীতল করা বাতাস। এই সময়টা এক অন্যরকম ভালো লাগার মতো অনুভূতি কাজ করে। থানার সামনে এসে থামে কাকন। রিপোর্টাররা সংবাদ করছে। বুকে দুহাত গুজে দাঁড়িয়ে রইল কাকন। এক পুলিশ কনস্টেবল নজরে পড়ে কাকনকে। সাংবাদিকদের ঠেলে রাস্তা পরিষ্কার করে দেয়। কাকন হেঁটে যায় সামনে। সাদা কাপড়ে মুখ ঢেকে রাখা মকবুল মারুফের মৃতদেহ। চোখ দিয়ে ইশারা করতেই আর একজন পুলিশ কাপড়টা সরিয়ে দেয়। পেছন থেকে পলাশ আটকে ওঠে। মাথা ঘুরিয়ে চোখ বন্ধ করে নেয়। কাকন তাকিয়ে দেখছে লাশটাকে। চোখ দুটো তুলে নিয়ে গেছে। ঠোঁট জোড়ায় মাঝে বরাবর ছুরির টান। হাতের অবস্থা আরও খারাপ। কাকন হালকা করে নিঃশ্বাস ফেলল। পাশের এলাকা থেকে পুলিশরাও উপস্থিত। কাকন তাদের সামনে গিয়ে দাঁড়ালো। সবাই সালাম দিল। কাকন সালামের জবাব দিল। লাশের দিকে এক নজর তাকিয়ে হাতিমপুর থানার দায়িত্বরত পুলিশ অফিসার রিপন সাহেবকে উদ্দেশ্য করে গম্ভীর তবে শান্ত কণ্ঠস্বরে বলল, এত জল খোলা না করে লাশ পোস্টমর্টমে পাঠান। এসব নিউজ করে কোনো লাভ হবে না অফিসার। রিপন সাহেব মাথা নাড়ালেন আর অপেক্ষা না করে লাশ পোস্টমর্টেমের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কাকন আর দাঁড়ালো না। যে পথ দিয়ে এসেছে সেই পথ দিয়েই আবার পা বাড়ায়। কিছু দূর আসতেই হাঁটার গতি থামিয়ে দেয়। যতদূর চোখ যায় ধানে পরিপূর্ণ ক্ষেত, মধ্য দিয়ে মেঠো পথ। রাস্তার দুপাশে তাল ও খেজুরের গাছ। কাকন গিয়ে একটি গাছের নিচে বসলো। গায়ে থাকা শালটা খুলে রাখলো। পরনে তার লাল পাড়ের সাদা শাড়ি। ক্ষেতের মাঝে মাঝে অসংখ্য কাকতারুয়া। সেদিকেই নজর তার। পেছনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পলাশ। কাকন সামনের দিকে দৃষ্টি রেখে পলাশকে বলল, পলাশ, হাড়িটা নামা। বলতে দেরি হলেও পলাশের গাছে উঠতে দেরি হলো না। গাছে উঠতে তার ভীষণ ভালো লাগে। ঝটফট খেজুরের রসে ভর্তি হাঁড়িটা নামালো। আশেপাশে যতদূর চোখ যায় সম্পূর্ণ জমি জায়গা কাকনদের। এই যে রাস্তার দুপাশে অসংখ্য তাল ও খেজুরের গাছ, এগুলো জমিদার কন্যা বলে কথা। পলাশ হাঁড়ি নামিয়ে কাকনের সামনে দেয়। একটি মগও রাখা ছিল। কাকন এক মগ খেজুরের রস পান করে পলাশের দিকে এগিয়ে দেয়। পলাশ খেতে খেতে বলল, আপা তুমি হুদাই ওনে গেলা, কি বিচ্ছিরি অবস্থা। কলেজ থেকে ফোন এসেছিল, ঠিক মতো কলেজে যাস না শুনলাম। তবে কি হোস্টেলে রেখে আসবো? কাকনের কথায় পলাশ মুখ ভার করে নেই। তার আপাকে ছেড়ে সে কোথাও যাবে না। সবে কলেজে ওঠা চঞ্চল পলাশ 18 পা দিয়েছে কয়েকদিন আগে। এখনো বাচ্চাদের মতো আপার পিছে পিছে ঘোরা তার ডিউটি না, শান্তি। এই অনাথ ছেলেটাকে নিজের ভাইয়ের মতো করে বড় করেছে এই জমিদার কন্যা কাকন শিকদার। কোনো অহংকার নেই তার মাঝে। আপা কলেজে না গেলে তাতে কি, আমি তো পড়ালেখা ভালো মতো করতেছি, তাই না। কাকন হাসে। তা নজরে পড়ে না কারো। ভোরের আভা কেটে গেছে অনেক আগেই। সকালের মিষ্টি রোদ গায়ে মাখাও শেষ। কাকন উঠে দাঁড়ালো।
চোখের ইশারায় পলাশকেও আসতে বলল। আবার হাঁটা ধরল শিকদার জমিদার বাড়ির উদ্দেশ্যে। পেছনে কোনো এক ভাবনায় মগ্ন পলাশ। বিড়বিড় করছে কিছু একটা। জমিদার বাড়ির বিশাল গেটটা খুলে ভেতরে ঢুকলো কাকন। একবার বাগানের দিকে চোখ বুলালো। বিশাল জায়গা বিস্তৃত ফুলের বাগান, আরেক পাশে নানা রকমের ফলের বাগান। গেটের সামনে একটি কাঠগোলাপের গাছ। গাছটির বয়স অনেক। তার দাদি বিয়ের পরপর নাকি গাছটা লাগিয়েছিলেন। পলাশ কাকনের সামনে এসে দাঁড়ালো, চিন্তিত কণ্ঠে শুধালো, আপা তুমি বিয়ে করবা না? কাকন কপাল কুঁচকায়, পর মুহূর্তে মৃদু হাসে। আগে তোকে তো বিয়ে দিইনি। কাকন পা বাড়ালো। সময় অনেক হয়ে গেছে, দাদা দাদিকে ওষুধ খাওয়াতে হবে। সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করে কাকন। কাকনের দাদি সুমি আরাম করে সোফায় বসে আছে। তার পাশে বসে 15 বছর বয়সী লতা দেবদাস উপন্যাস পড়ে শোনাচ্ছেন। কাকন শালটা হাত থেকে রাখলো সোফার উপরে, সোজা চলে গেল দাদির রুমে। তার দাদা জমিদার ফারুক শিকদার এখনো ঘুমাচ্ছেন। কাকন ঔষধের বাক্স থেকে ঔষধ নিয়ে আবার নিজে চলে আসলো। দাদির সামনে এসে দাঁড়িয়ে বকুলকে ডাকলো। বকুল, এক গ্লাস পানি নিয়ে আয় তো। বকুল দ্রুত পানি নিয়ে হাজির হয়। কাকন তার হাতে থাকা ঔষধ আর পানিটা তার দাদির দিকে এগিয়ে দিল। সুমি মুখ ভেঙালো। এই ওষুধ খাইতে খাইতে আমার ভেতর পয়সা যাইব। দাদির কথায় সবাই হাসে। এটা নতুন কিছু না, রোজই ওষুধ খাওয়ার সময় এমন এমন কথা বলেন তিনি। সুমি ওষুধটা খেয়ে নিলেন। লতা আবারও গল্প পড়ছে। কাকন পানির গ্লাসটা বকুলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, জানালাগুলো এখনো বন্ধ কেন? বকুল দাঁত দিয়ে জিভ কেটে বলে, মনি ছিল না আপা, রান্নাঘরে ব্যস্ত ছিলাম। কাকন হতাশ হয়। হতাশ কণ্ঠেই বলে, তোকে বলছি না রান্না আমি করব, তাও তুই পাকঘরে ঢুকেছিস কেন? বকুল ঠোঁট উল্টে বলে, আমি ভাবছি তোমার দেরি হইব, তাই আমি শুরু করছি। কি রান্না হচ্ছে? পরোটা আর আলু ভাজি। কাকন কিছু একটা ভাবে, অতঃপর বলে, তোর ফোন কই? বিলাল আমাকে ফোন দিয়ে বললো তোর ফোনে কল দিলে তোকে পাওয়া যায় না। বকুল মাথা নিচু করে রাখে। কাকন শব্দ করে নিঃশ্বাস ফেলে। এই মেয়েটার বিয়ে হয়েছে, কয়দিন পর মা হবে, এখনো বাচ্চা আচরণ। কাকন কপট রাগ দেখিয়ে বলে, বিলাল আসবে আজকে, মোবাইল খুঁজে বের কর কোথায় রেখেছিস। আর হ্যাঁ, কালকে শহরে যাচ্ছিস তুই, চেক আপ করাতে হবে। বকুল কিছুটা খুশি হয়। দ্রুত নিজের ঘরে চলে গেল মোবাইল খোঁজার জন্য। কাকন স্মিত হাসলো মেয়ের কাণ্ড দেখে। এমন সময় বাজার সদাই নিয়ে হাজির হন রহমত চাচা। 2 ব্যাগ ভর্তি জিনিস, এক হাতে কাঁচা বাজার আর এক হাতে মাছ মাংস। আম্মা জান, দেহ কি সুন্দর ইচা মাছ। আসার সময় দেখলাম বিল থেকে উঠাইতেছে, তাই নিয়ে আসলাম। কাকন মৃদু হাসে। এই লোকগুলোর হাসি মাখা মুখ দেখলে তারও ভালো লাগে। কাকন স্মিত হেসে বলল, ভালো হয়েছে, এখন খালাকে বলো রান্না করে দিতে। রহমত হাসতে হাসতে বাজার নিয়ে সদাই ঘরে চলে গেল। রহমত এই বাড়িতে রয়েছে অনেক ছোট থেকে, বলতে গেলে তাদের পরিবারের একজন সদস্য। তার 2 মেয়ে বকুল আর লতা। বকুলের বিয়ে হয়েছে এই গ্রামের একজন ব্যবসায়ীর ছেলের সাথে। ছেলেটা খুব ভালো। বকুলের 8 মাস চলছে, তাই বাবার বাড়ি চলে এসেছে। বাবার বাড়ি বলতে এই জমিদার বাড়ি। আর ছোট মেয়ে লতা সবে 9ম শ্রেণীতে। এরা সবাই এ বাড়ির সদস্য, আপন লোক। উপর থেকে কিছু পড়ার আওয়াজ কানে আসে কাকনের, তার দাদির রুম থেকে। কাকন দ্রুত পায়ে উপরে উঠে সোজা তার দাদির ঘরে যায়। তার পেছনে সুমি আর লতা। ঘরে এসে কাকন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। কাকন কাজ টপকিয়ে তার দাদার কাছে আসে, গম্ভীর কণ্ঠস্বরে বলে, বলেছিলাম তো কিছু প্রয়োজন হলে আমাকে না হলে লতাকে ডাকবেন, নিজে নিজে করতে যান কেন? কাকন আরেকটা গ্লাসে পানি ভরে তার দাদা ফারুককে খাইয়ে দেয়। ফারুক শিকদার ব্রেন স্ট্রোক করেছিলেন 2 সপ্তাহ আগে। এতে তার ডান পাশ পুরোপুরি অবশ হয়ে গিয়েছে। ঠিকমতো থেরাপি দিলে ঠিক হয়ে যাবেন, কিন্তু সমস্যা হচ্ছে তিনি থেরাপি নেবেন না। কাকন উঠে দাঁড়ালো, গ্লাসটা রেখে কাজগুলো পরিষ্কার করলো। সুমি ফারুককে বকাঝকা করছে, ফারুকও তর্ক করছে। কাকন বিরক্ত হয়ে তীক্ষ্ণ কণ্ঠে ধমক দিয়ে বলে, আমি আর শুনছি না দাদা, আগামীকালকের মধ্যেই আপনাকে থেরাপি নিতে হবে। আমি ডাক্তার কাকাকে কল করে আজকেই সব কিছু বাড়িতে ব্যবস্থা করছি, আর আগামীকাল ডাক্তার পাঠিয়ে
দিতে বলবো। কাকন স্থান ত্যাগ করলো। সুমি ফারুককে মুখ ভেঙালো। আমার কথা তো শোনো না, এখন নাতির কথা শোনো। ফারুক মুখ ছোট করে বলে, আমারও তো রং তামাশা ভালো লাগে না গিন্নি, এত থেরাপি আমার পছন্দ না। সুমি শব্দ করে হাসে। বইন আমার, তোরে থেরাপি দিয়াই ছাড়বো। এই নিয়ে নগর গ্রামে 7টা খুন হলো, আর আপনারা বসে বসে দেখছেন। প্রত্যেকটি খুনের ধরন এক। গত 3 বছর ধরে এসব চলছে, আর আপনারা প্রত্যেকটি কেসের ফাইল পড়ে আছে বন্ধ হয়ে। কেন? বাকি 6টা কেস আবার রিওপেন করুন, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার আসামিকে চাই। কতটা চাপ পড়ছে আমার উপর আপনাদের ধারণা আছে? সামনে দাঁড়িয়ে আছে প্রায় 12 জন পুলিশ কর্মকর্তা। তাদের ওপর ক্ষিপ্ত তারেক খন্দকার। উত্তেজনায় নিজেকে সামলাতে পারছে না। হাতিমপুর থানার অফিসার রিপন সাহেব মুখ খুললেন। আসলে স্যার, বাকি 6টা খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনকি তাদের পরিবারের লোকজনেরা এই কেস বন্ধ করে দিয়েছে। তারেক রাগে ফেটে পড়ছে। তিনি তেজি কণ্ঠস্বরে বললেন, আবার ফাইল ওপেন হবে মানে ওপেন হবে। আর আমিও কি বোকা আপনাদের এসব বলছি? আপনাদের উপর দায়িত্ব দেওয়া আমার জন্য বোকামি। আপনাদের সাসপেন্ড করা উচিত। সকলেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তারেক খন্দকার একজন উচ্চপদস্থ অফিসার। তার সামনে কিছু বলার সাহস কারো নেই। তারেক নিজের চেয়ারে বসলেন। নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। দীর্ঘশ্বাস নিলেন। শান্ত কণ্ঠস্বরে বললেন, মিস্টার গণেশ পাল, মকবুল মারুফের পরে থানার সম্পূর্ণ দায়িত্ব আপনার। তবে আমার মনে হয় না আপনি এই কেস নিয়ে এগোতে পারবেন। গণেশ মাথা নিচু করেই রইল। তারেক গণেশকে উদ্দেশ্য করে বলল, আমি গোয়েন্দা বিভাগের সবথেকে তুখোর মস্তিষ্কের কর্মকর্তা তেজওয়ান খন্দকারকে পাঠাবো। তার সাথে থাকবে তার সহকর্মী। তাদের হাতে এই কেস নিজ দায়িত্বে তুলে দেবেন এবং তার সাথে তাল মিলিয়ে এই কেস সমাধানে সহযোগিতা করবেন। আজকে আসতে পারেন। আগামীকাল এসপি তেজওয়ান খন্দকার নগর গ্রামে যাচ্ছে। সকলেই মাথা নাড়িয়ে বিনা বাক্যে বেরিয়ে গেল। তারেক চেয়ারে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। 3 বছরে 7টি খুন, স্ট্রেঞ্জ। শিকদার জমিদার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে জুবায়ের। বিস্মিত নয়নে বাইরে থেকেই পর্যবেক্ষণ করছে গোটা জমিদার বাড়ি। অবশ্য সম্পূর্ণ বাড়ি এক নজরে দেখার উপায় নেই। হাতে থাকা ব্যাগটা নিচে রেখে পকেট থেকে নিজের ফোনটা বের করলো। জমিদার বাড়ির সৌন্দর্য সে ক্যামেরায় বন্দি করতে চায়, তবে আশানুরূপ ভালো ফল আসলো না। আসবেই বা কী করে? কম দামের অচল স্মার্টফোন। মোবাইলটা আবার পকেটে রেখে ব্যাগ দুটো হাতে তুলে নিল। বাইরে থেকে উকি ঝুঁকি মারছে জুবায়ের। না, কারো দেখা নেই। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকায়। ভ্রুজোড়া কুঁচকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পলাশ। চোখে মুখে কৌতূহল তার। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে এক নজরে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলো ছেলেটিকে। দেখে তো ভালোই মনে হচ্ছে। মনে মনে নিজেই আবার বলল, না পলাশ না, দেখতে ভালো হইলেই কি ভালো হয় নাকি? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে বেটার। পলাশ ভ্রু কুঁচকে ইশারায় জিজ্ঞেস করলো, কে আপনি? জুবায়ের বোকা বোকা হাসি দিল। নিমেষেই আবার স্বাভাবিক হয়ে বলল, আমি জুবায়ের, সাফিন জুবায়ের। পলাশের নজর যায় জুবায়ের হাতে থাকা ব্যাগ দুটির ওপর। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এইখানে কি চাই? আমাকে তপন স্যার পাঠিয়েছেন। জুবায়ের স্বাভাবিকভাবেই উত্তর দিল। পলাশ নিজ মনে কিছু ভাবতে লাগলো। চোখ মুখ কুঁচকালো। তপন আবার কি? জুবায়ের পলাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর জিজ্ঞেস করলো, নাম কি তোমার? জুবায়েরের গম্ভীর ভারী কণ্ঠস্বরে পলাশ কিছুটা ভড়কে যায়। পলাশ সোজা হয়ে দাঁড়ায়, অন্যদিকে তাকিয়ে বলে, পলাশ। জুবায়ের মৃদু হাসে, আবার তাকায় জমিদার বাড়ির দিকে। সেদিকে তাকিয়েই বলে, জমিদার ফারুক সিকদারের জন্য আমাকে ডক্টর তপন ঘোষ এখানে পাঠিয়েছেন। পলাশ জুবায়েরের দিকে তাকিয়ে স্মিত হেসে হাতে থাকা ব্যাগ নিজের হাতে তুলে নেয়। আকস্মিক এমনটা হওয়ায় জুবায়ের অবাক হয়। পলাশ হাসি মুখে বলে, আগে বলবেন না যে আপনি ডাক্তার সাহেব? হুদেই কি না কি ভাবলাম। চলেন চলেন, ভিতরে চলেন। জুবায়েরকে আর কিছু বলার সুযোগ দিল না পলাশ। ব্যাগ হাতে নিয়ে দ্রুত পায়ে ভেতরে চলে গেল। জুবায়ের হতভম্বের ন্যায় পলাশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। পলাশ পেছনে তাকিয়ে জুবায়েরকে ভেতরে আসতে বলল। জুবায়ের আর কোনো কিছু না ভেবে ভেতরে প্রবেশ করলো। গেট থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত টানা সরু পাকা রাস্তা। রাস্তার দুপাশে নানা রকম ফুল গাছ।
জুবাইরের মুখে আপনা আপনি হাসি ফুটে উঠল। পলাশ অনেকক্ষণ আগেই বাড়ির ভেতরে চলে গিয়েছে। জুবাইর আশপাশটা দেখতে দেখতে হাঁটছিল। আসলেই সুন্দর, দৃষ্টি আকর্ষণ করার মতো পরিবেশ। আনমনে হাঁটছিল জুবাইর। সামনে যে কেউ একজন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে খেয়াল নেই তার। হাঁটতে হাঁটতে সামনে তাকাতে দু পা পিছিয়ে যায় জুবাইর। সাথে সাথে বুকে থুতু ছিটিয়ে আবার সামনে তাকায়। আচানক সামনে আসতে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল সে। দ্বিতীয়বার সামনে তাকাতে দৃষ্টি স্থির হয়ে যায়। কিছু মুহূর্তের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে জুবাইরের। দৃষ্টি স্থির সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। জুবাইর অনুভব করলো তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। শিরদাঁড়া দিয়ে শিরশির করে শীতল বাতাস বয়ে যাচ্ছে। জুবাইরের ঘোর কাটল কাকনের ডাকে। ঠিক আছেন আপনি? জুবাইর স্বাভাবিক হয়ে দাঁড়ায়। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিজেকে স্বাভাবিকভাবে উপস্থাপন করার চেষ্টা করলো। হ্যাঁ ঠিক আছি, আমি ঠিক আছি। কাকনের গম্ভীর মুখোদা জুবাইরের ভেতরে ঝড় তুলছে। গলা শুকিয়ে আসছে। জিভ দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে নিয়ে মৃদু হেসে বলল, আমি সাফিন, জুবাইর। কাকন জুবাইরের মুখের দিকে তাকিয়ে বলল, আমি কাকন, কাকন শিকদার। বাড়ির ভেতরে আসুন। কাকন বাড়ির ভেতরে চলে গেল। জুবাইর দাঁড়িয়ে রইল আগের জায়গায়। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। আনমনে হাসলো জুবাইর। বিড়বিড় করলো, কাকন কাকন কাকন। আপনার কোনো রোগ আছে নাকি ডাক্তারবাবু? এত কিসের ভাবনা? মেয়েলি কণ্ঠে ভাবনার ছেদ ঘটে। কাকনের ঠ্যাস মেরে কথা বলাটা বোধহয় তাকে আনন্দ দিল। জুবাইর মুচকি হেসে ভেতরে ঢুকলো। কাকনের সামনাসামনি দাঁড়িয়ে বলল, এতদিন ছিল না, আজ বোধহয় হলো। কাকন ভ্রু কুঁচকালো। জুবাইরের কথার মানে ধরতে পারল না সে। জুবাইর মুখ টিপে হাসলো। তখনই শোনা গেল আরেকটি কণ্ঠস্বর। কাকন সিঁড়ির দিকে তাকায়। জুবাইরের নজরও সেদিকেই। পলাশ দ্রুত পায়ে নিচে নামছে। ডাক্তার, পাইয়ের রুমে রাইখা আইসি ব্যাগ। কাকন একবার জুবাইরের দিকে তাকায়, শান্ত কণ্ঠে বলে, তপন কাকা নিশ্চয়ই সবকিছু বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছেন আপনাকে। আপনি আপনার ঘরে যান, বিশ্রাম নিন। আর কিছু প্রয়োজন হলে আমাকে কিংবা পলাশকে বলবেন। পলাশ, ডাক্তারবাবুকে ঘরে দিয়ে আয়। শেষ কথাটা পলাশের দিকে তাকিয়েই বলে কাকন। বলা শেষ হতেই দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে যায়। জুবাইর তাকিয়ে থাকে সেই পানি। মেয়েটা ভারী অদ্ভুত। একটু হেসে কথা বললে বুঝি পয়সা লাগে? ডাক্তার ভাই চলেন। জুবাইর পলাশের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলে, জুবাইর ভাই বললেই হবে। পলাশ মাথা নাড়িয়ে উপরে উঠতে থাকে। তার পিছু পিছু জুবাইর। বিশাল বড় বাড়িতে লোকজনের সংখ্যা নিতান্তই কম। এতে অবশ্য আশ্চর্য হয় না জুবাইর। গতকাল মেডিকেল কলেজের অধ্যাপক যখন তাকে এই কাজের জন্য বলে, তখন জুবাইর না করে না। জুবাইর খুব মেধাবী একজন ছাত্র, সাথে তপন দাসের খুব পছন্দের ব্যক্তি। তাই তো গতকাল কাকন যখন একজন ডাক্তারকে এই বাড়িতে পাঠাতে বলল, তপন সরাসরি জুবাইরকে বলেছে। পড়াশোনা এখনো শেষ হয়নি, তবে জুবাইর প্রচণ্ড পারদর্শী। তাকে সপ্তাহ খানেকের ছুটির ব্যবস্থা করে দিয়েছেন তপন। তপন এই বাড়ির নিয়ম কানুন, লোকজন সবকিছুর ব্যাপারে বলেছে জুবাইরকে। আর একটি কথা বারবার বলে দিয়েছিল, সেটা হলো, জমিদার বাড়িতে তুমি শুধু কাজের জন্য যাচ্ছ, কোনো কিছুতেই বেশি কৌতূহলী হতে যেও না, এমনকি সব সময় কাজের মাঝে থাকার চেষ্টা করবে। জুবাইরও ভালো মতো কথাটি মাথায় গেঁথে নিয়েছে। এমনিতেও সে এখানে কাজের জন্যই এসেছে। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী মকবুল মারুফ 12 জুন রাত 2টোর দিকে মারা গিয়েছেন। ওনার শরীরে আরও একটি ব্লাড স্যাম্পল পাওয়া গিয়েছে। সেটা মিলিয়ে দেখা গেছে রক্ত তার 3 মাস আগে খুন হওয়া হাতিমপুর গ্রামের একজন ব্যক্তির। নাম রাকিব। তিনি প্রবাসী ছিলেন, ছুটিতে গ্রামে এসেছিলেন। দেশে আসার 18 দিনের মাথায় তার খুন হয়। আর খুনের ধরন একই, কিন্তু তার ব্লাড স্যাম্পল এখানে কি করে আসলো বুঝতে পারছি না। কোনো ফিঙ্গারপ্রিন্টের সন্ধানও পাওয়া যায়নি। আর তার কিডনি ও হৃৎপিণ্ড আলফিয়া এতিমখানার অসুস্থ শিশুদের ডোনেট করা হয়েছে। তিনি আইনতভাবে করে দিয়ে গেছেন। একদমই কথাগুলো বলল আফিফ। পোস্টমর্টেম রিপোর্টটা সামনে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেজওয়ান। শুভ্র মুখশ্রীতে চিন্তার ছাপ, কপালে ভাঁজ, চোখে একরাশ কৌতূহল, মস্তিষ্ক হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। বিকেলের দিকে
নগর গ্রামে এসে পৌঁছেছে তেজওয়ান। সোজাসুজি চলে এসেছে গ্রামের হাসপাতালে। তেজওয়ান ফাইলটা আবার টেবিলে ছুঁড়ে মারলেন, উঠে দাঁড়ালেন চেয়ার থেকে, সাদা রঙের শার্টের পুলাতা গুটিয়ে কোনোই পর্যন্ত আনলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা গণেশের দিকে। একটি ভারী গম্ভীর কণ্ঠস্বর প্রতিফলিত হলো সম্পূর্ণ কেবিনে। মর্গে যাব। গণেশ কথা না বাড়িয়ে মর্গের কাছে আসলো। দরজা খুলতেই এক উটকো গন্ধ নাকে বাজলো। দ্রুত নিজের নাকে রুমাল ধরলেন গণেশ। তেজন গণেশের দিকে একবার তাকালো, সোজা ঢুকে গেল ভেতরে। তেজনের পেছনে তার সহকর্মী আফিফও প্রবেশ করলো। আফিফও নাক ছিটকালো। কি বিচ্ছিরি গন্ধ! নাকে হাত দিল। পর মুহূর্তে তেজনের গম্ভীর চাহনি দেখে হাত নামিয়ে নিল। চোখে থাকা কালো ফ্রেমের চশমাটা ঠিক করে শুকনো ঢোক দিল। গণেশ এসে তাদের পেছনে দাঁড়ায়। এই গন্ধটা সে সহ্য করতে পারছে না। অবাক হলো তেজনকে দেখে। কোনো প্রতিক্রিয়া হচ্ছে না ছেলেটি। বয়সে তার ছেলের বয়সী। কতই আর বয়স হবে, 26 কি 27? পুনরায় তেজনের গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই সোজা হয়ে দাঁড়ায় গণেশ। মকবুল মারুফের লাশটা? গণেশ দ্রুত পায়ে একটি বেডের কাছে এসে মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। কি ভয়ানক দেখতে লাগছে! তেজওয়ান লাশের সামনে এসে দাঁড়ায়, ঠোঁটের দিকে ভালোভাবে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে রইল। এটা কোনো ধারালো ছুরি দিয়ে করা আঘাত। তেজওয়ান গণেশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, শেষ কাজের জন্য লাশ বাড়িতে পাঠিয়ে দিতে পারেন। গত 1 মাসের কল রেকর্ড এবং ফোন লোকেশনের ডিটেলস আগামীকালকের ভেতরে আমার চাই। আগের 6টি খুনের ফাইল এবং মকবুল মারুফ সম্পর্কে সকল তথ্য কালকের মধ্যে হাজির করবেন। গণেশ মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে স্যার, তাহলে বডিটা পাঠিয়ে দেব। তেজওয়ান চোখের ইশারায় হ্যাঁ বলল। আফিফ তেজওয়ানকে উদ্দেশ্য করে বলল, স্যার, এনার বাড়ির লোকেদের সাথে কথা বলবেন না। তেজওয়ান ফিসেল হাসলো। মুহূর্তেই তার মিলিয়ে গেল। ডান হাত দিয়ে নিজের চুল স্লাইড করতে করতে বলল, তারাই আসবে কথা বলতে। মানে? আফিফের কথার কোনো জবাব দেয় না তেজওয়ান। বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। তেজওয়ান বেরিয়ে যেতেই তার কথার মানে ভাবতে ভাবতে আফিফও বেরিয়ে গেল। গণেশ হাফ ছেলে বাঁচল। নিজের হাঁটুর বয়সী ছেলে তাকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। নাক চেপে দ্রুত সেও বেরিয়ে গেল। জমিদার বাড়িতে আজ নানা পদের রান্না হচ্ছে। অতিথি আসছে বলে কথা। বকুল বিকেলেই শহরে চলে গেছে, আগামীকালের মধ্যেই চলে আসবে। কাকন আর মাজেদা খালা মিলে রান্না বসিয়েছে। পায়েস, পোলাও, মাংস, রোস্ট, ডাল, ভাত এবং 5 রকমের ভর্তা, সাথে মাছ ভাজা তো আছেই। সকল রান্নাই প্রায় শেষ, শুধু ডাল রান্না বাকি। কাকন ডাল চড়িয়ে দিয়ে মাজেদাকে বলল, খালা, ডালটা হলে নামিয়ে দিও, আমি একটু আসছি। মাজেদা মাথা নাড়ায়। ভর্তা বানাতে বানাতে বলে, রাইতের খাওয়া নিয়েও এত কিছু রান্না করা লাগে? এত খাইবো কেমনে? কাকন হাসে, উত্তর দেয় না। একটা বাটিতে গরুর মাংস আলাদা করে রাখে, আরেকটা বাটিতে পায়েস। কাকন চলে যায় খাওয়ার ঘরে। একটি রাজকীয় খাবার টেবিল, 22টি চেয়ারের বিশাল বড় কাঠের টেবিল, তাতে সাজ করা কাঁসার বাসন। কাকন একটি গ্লাসে পানি ভরে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। উদ্দেশ্য দাদির রুম। দাদি আর লতার খবর নেই। কোন ঘরে গিয়ে বই পড়ছে কে জানে। দুজনেই বই পোকা। ফারুকের রুমটা তুলনামূলক বাকি রুমের থেকে আলাদা এবং আকারে বড়। দরজাটাই নিখুঁত কারুকাজ করা, 2 পাল্লা বিশিষ্ট। কাকন দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতরে জুবাইর ফারুকের সাথে কথা বলছে আর হাত নাড়াতে সাহায্য করছে। কাকন কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনল। কথাগুলো ঠিক এরকম ছিল, জমিদার দাদু, তোমার সাথে একটা ছবি তুলবো, বুঝেছো? ফারুক কপাল কুঁচকে জিজ্ঞেস করে, আমার সাথে ছবি তুললে কি করবি ছোকরা? জুবাইর গাল ভরে হেসে বলে, ওই যে আমার 7 কপালের 1 কপালের ভাগ্য যে আমি জমিদার বাড়িতে এসে জমিদারের চিকিৎসা করছি। এই ব্যাপারটা কি গর্বের বিষয় না জমিদার দাদা? আপনার সাথে ছবি তুলে বড় করে ফ্রেম বানিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবো। আর ভবিষ্যতে আমার ডজনখানেক বাচ্চা কাচ্চা এবং আরও ভবিষ্যতে আমার সেজুরি করা নাতি নাতনিদের দেখাবো। আর গর্বে আমার বুক ফুলিয়ে রাখবো। ব্যাপারটাই আলাদা।
ফারুক হাসে, রসিকতার সুরেই বলে। ডর্জন খানেক বাচ্চা কাচ্চা, এত জোর আসেনি। জুবায়ের দুষ্টু হেসে বলে। দাদুর ছোঁয়া পেয়েছি না, জোর এমনিতেই বেড়ে গেছে। ফারুক শব্দ করে হাসে, জুবায়েরও হাসে। ফারুক তো প্রথমে জুবায়েরকে দেখেই বিরক্ত হয়ে চলে যেতে বলেছিলেন, আর এখন এই ছেলের সাথে হাসি মজা করছে। ছেলেটা সহজেই মিশে যেতে পারে। ফারুক আবার জিজ্ঞেস করে, তো বিয়ে কবে করবা? জুবায়ের হতাশার সুরে বলে, এই থোদমাই কে মেয়ে দেবে জমিদার দাদু? কিন্তু তুমি এক বউ নিয়ে কেন আছো? তোমার উচিত ছোট ছোট মেয়ে দেখে আরো 4-5টা বিয়ে করা। বংশবৃদ্ধি করারও তো প্রয়োজন আছে নাকি? তুমি বললে আমি খোঁজ শুরু করি। না বেটা, আমার একটাই, আমারে যে দাপটে রাখে আর লাগবো না। আর তুই কম কনে বেটা, তোর বয়সে থাকতে কত প্রেম করছি আমি। তোর এই চেহারা যে কেউ পড়বো? জুবায়ের স্মিত হাসে। চেহারা দেখে এখন আর কেউ পটে না। কাকন তার দাদা আর জুবাইরের এইসব আলাপ আলোচনা শুনে আশাহত হয়। দুটোই এক। হাতে গ্লাস নিয়ে কাকন ভেতরে আসে। কাকনকে দেখে দুজনেই চুপ হয়ে যায়। কাকন গ্লাসটা দাদার হাতে দিয়ে একটা ওষুধ এনে দেয়। ফারুক বিনা বাক্যে ওষুধটা খেয়ে নেয়। অতঃপর জুবাইরের দিকে তাকিয়ে কাকনকে বলে, যাই হোক, একটা ভালো কাম করছো এই ডক্টর রেনা, আমার ভালো লাগছে। কাকন ছোট করে নিঃশ্বাস ফেললো, মনে মনে বিড়বিড় করলো, তা তো ভালো লাগবেই। লাগাম ছাড়া আলাপ আলোচনা করার জন্য সঙ্গীত পেয়েছেন। খেয়ে যে কাকে খারাপ বানাচ্ছে বোঝার উপায় নাই। কাকনের ধ্যান ভাঙে জুবাইরের কথায়। তা মিস, রোগটা কি আপনারও দেখা দিল? কাকন ব্রুকুসকে তাকায়। এই ছেলে তার কথাই তাকে ফিরিয়ে দিচ্ছে। কাকন গম্ভীর কণ্ঠস্বরে বলল, রোগ হলে ওষুধ আছে। জুবাইর স্মিত হাসে। ফারুক বুঝতে পারে না তাদের কথা। কাকন আবার বলে, আপনার কাজ শেষ হলে আমার সাথে চলুন। জুবাইর দুষ্টু হেসে বলে, মিস জমিদারিনী হঠাৎ আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে? মরতে যাবেন? কাকনের গম্ভীর কণ্ঠে বলা কথায় জুবাইর চুপ হয়ে যায়। মিস জমিদারিনী কি হাসতে মানা, নাকি স্বাভাবিকভাবে কথা বলা? একটু মজাও বুঝে না? জুবাইর হতাশার শ্বাস ফেলে। জিনিসপত্র গুছিয়ে উঠে দাঁড়ায়। কাকন তার দাদার দিকে তাকিয়ে বলে, দাদিকে পাঠিয়ে দিচ্ছি, নিজে নিজে কিছু করতে যেও না। ফারুক কিছু না বলে বসা থেকে শুয়ে পড়ে। কাকন বেরিয়ে যায়। জুবাইরও যায়। কাকন কোথায় যাচ্ছে জুবাইরের জানা নেই। এত বড় বাড়িতে সবকিছু গোলক ধাঁধার মতো। কাকন জুবাইরকে নিয়ে ছাদে এসেছে। জুবাইর কোনো কথা বলছে, চুপচাপ আসছে। কাকন গিয়ে দাঁড়ায় ছাদের একপাশে। জুবাইর কিছুটা দূরত্ব রেখে পাশাপাশি দাঁড়ালো। দুজনেই নিশ্চুপ, দুজনের দৃষ্টি শূন্যের দিকে। অন্ধকার পরিবেশ, শীতল বাতাস। নীরবতা ভেঙে জুবাইর বলল, কিছু বলবেন? কাকন জবাব দিল না। কিছু সময় চুপ করে রইল। জুবাইর বুঝতে পারল না হঠাৎ কাকন তাকে এখানে কেন নিয়ে আসলো। কাকন চোখ বন্ধ করে হালকা শ্বাস নিল, শান্ত কণ্ঠে বলল, দাদুর ঠিক হতে কত সময় লাগবে? জুবাইর কাকনের দিকে তাকিয়ে বলল, তিনি মানসিকভাবে জোর প্রয়োগ করে মাস 2 কাকন আগের ন্যায় স্থির থেকেই বলল, যত দ্রুত যেন রিকভার করেন। জুবাইর মাথা চুলকাতে চুলকাতে মৃদু হেসে কাকনকে বলে, কেন? আমাকে তাড়ানোর খুব তাড়া দেখছি। কাকন গম্ভীর কণ্ঠস্বরে বলল, ধরে নিন তাই। জুবাইর শব্দ করে হাসলো। তা আমার প্রতি জমিদার কন্যার কিসের এত আক্রোশ? কাকন তাকালো জুবাইরের দিকে, ফোঁস করে শ্বাস ফেলে বলল, এত কথা বলেন আমার পছন্দ না। নিচে আসুন, খেতে বসুন। কাকন দ্রুত পায়ে নিচে চলে গেল। জুবাইর দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কিছু একটা ভাবছে সে। আবার শব্দ করে হাসলো, বিড়বিড় করে বলল, সমস্যা কি তোর জুবাইর? এত গায়ে পড়া ভাব তো আগে ছিল না। খারাপ হয়ে যাচ্ছিস তুই। ভুলে যাস না তুই কে। এই পরীকে নিয়ে অনুভূতি জাগিয়ে ফেলিস না। তোর মতো ছেলের সাথে কি এই পরীর মিলন হবে নাকি বোকা? আর এটা শুধু অ্যাট্রাকশন, শুধু আকর্ষণ। নিজেকে নিজে বোঝালো জুবাইর। প্রথম দেখাতেই কি কেউ কারো প্রেমে পড়ে নাকি? সে তো প্রেম ভালোবাসা বিশ্বাস করে না। এসব তার জন্য না। স্মিত হাসলো জুবাইর। আস্তে আস্তে হাসিটা মিলিয়েও গেল। এত হাসি ভালো না, এতে নাকি কান্নাটাও বাড়ে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে তেজওয়ান। পকেটে দুহাত গুজে রাখা সাদা শার্টের সাথে কালো প্যান্ট, ফর্মাল পোশাকেও সুদর্শন লাগছে তাকে। অন্ধকার পরিবেশ,
আশেপাশে মানুষ কিংবা বাড়িঘর নেই। দূর দূরান্তে ফসলের ক্ষেত। আফিফ মোবাইলে টর্চ জ্বালিয়ে এদিক ওদিক তাকিয়ে ভীতি পায়ে হাঁটছে। ছেলেটা সোজা শান্ত, একটু ভীতুও। মূলত এখন ভয় পাচ্ছে ভূতের। জিন ভূতে প্রচণ্ড ভয় পায় আফিফ। শুধু তেজনের কারণে নিজের ভয়টা প্রকাশ করতে পারছে না। তেজন এবং আফিফের সাথে দুজন পুলিশ কনস্টেবল, তারা মূলত যাচ্ছে জমিদার বাড়ি। এ গ্রামে থাকার কোনো ব্যবস্থা না থাকায় তেজনদের জমিদার বাড়িতেই থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। পুলিশ কনস্টেবলরা হাতে তাদের জিনিসপত্র, তারা সামনে সামনে যাচ্ছে। তাদের পেছনে তেজন ও আফিফ। সামনে আলো দেখা যাচ্ছে, বাড়িঘরের চিহ্ন নজরে পড়ছে। তেজন থামলো, আফিফের দিকে আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? আফিফ জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। পরিবেশটা গা শিরশির করা। ফোনের দিকে তাকিয়ে বলল, স্যার 8:44। তেজন কিছু বলল না, আবার হাঁটা লাগালো। আফিফও দ্রুত হাঁটছে। কি এক গ্রামে নিয়ে আসলো তাকে! আর কয়েক মিনিট হাঁটলেই জমিদার বাড়ি। জমিদার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় তেজওয়ান। অন্ধকারের মাঝেও যতখানি পারল তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো বাড়ির প্রতিটি কক্ষে সোনালি আলো। গেট থেকেই বাড়ির দরজা বরাবর রাস্তাতেই সোডিয়ামের মৃদু আলো। তেজন গেটের ভেতর তার ডান পা রাখতেই তার মনে হলো একটি শীতল বাতাসের ধাক্কা এসে তাকে পিছিয়ে দিতে চাইল। সেদিকে পাত্তা না দিয়ে এগিয়ে গেল সদর দরজার দিকে। তার পেছনে আফিফ তো আছেই। পুলিশ কনস্টেবল কোনো এক মেয়ের সাথে কথা বলছে, মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। পুলিশ দুজন বাড়ির বাইরে অবস্থিত সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। এই সিঁড়ি বাড়ির দোতলার সাথে সংযুক্ত। দোতলার মোট 22টি রুমের টানা বারান্দা, আর এই সিঁড়িটা বারান্দার সাথে সংযুক্ত। মূলত বাড়িতে আগুন লাগলে বা কোনো বিপদ হলে যেন এই সিঁড়ি দিয়ে বের হওয়া যায়, সেই উদ্দেশ্যেই সিঁড়িটা তৈরি করেছিলেন জমিদার কামরুল। এখন অবশ্য তেজওয়ানদের কাজে লাগবে, কারণ তারা কাজের ক্ষেত্রে যখন তখন বাইরে যেতে পারে, আর সদর দরজা সবসময় খোলা বন্ধ করা সম্ভব নয়। পুলিশ দুজন চলে যেতেই তেজওয়ান মেয়েটির সামনে এসে দাঁড়ায়, গম্ভীর গলায় বলে, আমি তেজওয়ান খন্দকার। কাকন মৃদু হেসে বলে, আমি কাকন শিকদার, এই বাড়ির জমিদার কন্যা। কাকন সম্পূর্ণ কথা শেষ করার আগে তেজওয়ান বলে। কাকন স্মিত হেসে মাথা নাড়ে। তেজওয়ানের মুখোদয় একদম শান্ত। আফিফ কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে, একটু হেসে বলল, মানে ভেতরে যাব না, আসলে খুব ক্লান্ত। স্টুপিড। তেজওয়ানের কথায় ও চাহনিতে আফিফ চুপ হয়ে সোজা হয়ে দাঁড়ায়। কাকন মৃদু হেসে দুজনকেই বলে, ভেতরে আসুন। তেজওয়ান ও আফিফ ভেতরে যায়। কাকন পলাশকে ডাকে। পলাশ তার ঘরেই পড়ছে। কাকনের ডাক শুনে দৌড়ে আসে তাদের কাছে। কাকন পলাশকে তেজওয়ান ও আফিফকে দেখিয়ে বলে, ওনাদের ঘরগুলো দেখিয়ে দিয়ে। কাকন তেজওয়ান ও আফিফের দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, মিস্টার খন্দকার, আপনারা ফ্রেশ হয়ে নিচে আসুন, খাবারের ব্যবস্থা করা হয়েছে। আফিফের ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে, হেসেই বলে, হ্যাঁ অবশ্যই। তেজন আবার আফিফের দিকে তাকায়। এই ছেলেটা কি বুঝতে পারে না কোথায় কিরকম আচরণ শোভনীয়? পলাশ হাসি মুখে বলে, আসেন স্যার। তেজন আর আফিফ চলে যায় উপরে। তাদের দুজনের মধ্যে দুটি আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। কিছুটা অবাক হয় তেজওয়ান, দুটো ঘরের কি প্রয়োজন তাদের? অপরদিকে মুগ্ধ হয়ে ঘরের সাজসজ্জা দেখে। একটি কাঠের কাজ করা খাট, একই কারুকাজের একটি আলমারি, টেবিল, চেয়ার আর খাটের পাশে ছোট একটা ক্যাবিনেট, যেখানে কাচের একটি জগ ও দুটি গ্লাস রাখা, আর টেবিলে একটি ফুলদানি। টেবিলের ঠিক উপরে ছোট্ট একটি বুকশেলফ, সেখানে কয়েকটা বাংলা বই। তেজনের পাশের রুমটায় আফিফের। দুটি ঘরের বারান্দা পাশাপাশি যুক্ত, মাঝ বরাবর দেয়াল। তেজওয়ানদের রুম দোতলার পূর্ব দিকে, শেষ দুটি রুম। মাঝে 3টি রুম বন্ধ। পশ্চিম দিকে জমিদার ফারুকের ঘর, তার দুপাশে 2টি রুম, যার একটায় কাকন থাকে এবং অন্যটিতে জুবাইরের থাকার ব্যবস্থা করা হয়েছে। নিচে 8টি ঘর, সেখানে পলাশ, বকুল, লতা, রহমত চাচা ও তার স্ত্রী থাকে। আর দারোয়ানের জন্য বাগানে একটি বাড়ি আছে, সেখানে সে পরিবার নিয়ে থাকে। সিঁড়ির এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে জুবাইর।
কোনো এক ভাবনায় মগ্ন। কাকন লক্ষ্য করে জুবায়েরকে, গম্ভীর চেহারা নিয়ে কিছু ভাবছে। কাকন জুবায়েরের পেছনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, খুব দ্রুত চিকিৎসা করুন ডাক্তারবাবু, এই রোগ বড় খারাপ রোগ। জুবায়ের সাড়া দেয় না। কাকনের কথাগুলো বোধহয় তার কানেই যায়নি। কাকন কপাল কুঁচকে নেয়, শাড়ির আঁচলটা দুভাঁজ করে কাঁধে ফেলে জুবায়েরের কাঁধে হাত রাখে। জুবায়ের চমকায়, 2 পা পিছিয়ে যায়। আপনি? কাকন গম্ভীর কণ্ঠস্বরে জবাব দেয়, আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? জুবায়ের মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়, স্মিত হেসে বলে, হ্যাঁ তাই তো, আচ্ছা আসছি। জুবায়ের তার ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। কাকন শান্ত স্বরে বলে, কোথায় যাচ্ছেন? খাবেন না? জুবায়ের একবার পেছনে তাকিয়ে বলল, আমার না খেলেও চলবে, আপনি বরং আপনার অতিথিদের খাওয়া দাওয়া নিয়ে ভাবুন। মৃদু হেসে জুবায়ের চলে যায়। কাকন দেখে তার যাওয়া। সেটা কি অভিমান করলো? কেন? তার সাথে নিশ্চয়ই আমার সেই সম্পর্ক না। আজ সম্পর্ক ছাড়া তো অভিমান করা খাটে না। তবে এই আচরণের মানে কি? কাকন দীর্ঘশ্বাস ফেলল। এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই তার। দাদু দাদিকে খাবার দিয়ে আসতে হবে। কাকন চলে যায়। এই মিস, কি করছেন? ফজরের নামাজ পড়ে সরাসরি বাগানে এসেছে কাকন। হালকা আলো ফুটেছে। ফুল গাছে পানি দেওয়া তার প্রতিদিনের কাজ। পানির পাইপ দিয়ে পানি দিচ্ছিল। তখনই পেছন থেকে কোনো পুরুষের আওয়াজ শুনে সেদিকে তাকায় কাকন। জুবায়ের জ্যাকেটের পকেটে হাত গুজে কাকনের দিকে এগিয়ে আসছে, ঠোঁটে মৃদু হাসি। কাকন আবার সামনে তাকিয়ে পানি দিতে থাকলো বাগানে। জুবায়ের এসে দাঁড়ালো কাকনের পাশে। একটা কথা বলার ছিল। কাকন পানির লাইনটা বন্ধ করে জুবায়েরের দিকে তাকায়, চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি? জুবায়ের আশেপাশে তাকিয়ে বলে, কোনো অসুবিধা না থাকলে বাড়ির বাইরেটা কি ঘুরে দেখতে পারি? আমার মানে আপনি একটু ঘুরিয়ে দেখাবেন? কাকন তাকিয়ে থাকে জুবায়েরের চোখের দিকে। গত রাতে জুবায়ের কিছু একটা নিয়ে মন খারাপ ছিল। আজকে আর মন খারাপ করাতে চায় না কাকন, তাই শান্ত কণ্ঠে বলল, চলুন। কাকন ঘুরে ঘুরে বাগান দেখাচ্ছে। বাগানের সাথে একটি বাড়ি। জুবায়ের জিজ্ঞেস করলো, এটা কিসের বাড়ি? কাকন বাড়িটার দরজার সামনে দাঁড়িয়ে বলল, এটা বন্ধ আছে অনেক যুগ। এটা মূলত জমিদারের আসর মোহর। আগে এখানে নাচ গান হতো। জুবায়ের বাড়িটা ভালোভাবে দেখে, পুরনো হলেও এখনো ঝকঝকে। কাকন নিয়ে যায় বাড়ির পশ্চিম দিকে। সেখানে একটি ঘাট বাঁধা পুকুর, অনেক বড়। পুকুরের চারপাশে সুপারি ও নারিকেল গাছ। পুকুরে নানা রকম মাছ। জুবায়ের বাড়ির পেছন দিকে তাকিয়ে বলে, ওইদিকে কি আছে? কাকন জুবায়েরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওইদিকে কিছু নেই, শুধু জঙ্গল। চলুন এখন। জুবায়েরের ইচ্ছে জাগলো পেছনের দিকে যাওয়ার। একবার যাই, চলুন। কাকন বিরক্তিকর কণ্ঠে বলল, ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে চলুন। কাকন দ্রুত পায়ে সেখান থেকে চলে আসলো। জুবায়ের কপাল কুঁচকে তাকিয়ে রইল। একবার জঙ্গলের দিকে তাকিয়ে ভাবল, ওইদিকে কি আছে যে যাওয়া যাবে না? জুবায়ের আর কিছু ভাবল না। এত কৌতূহলী হয়ে তার লাভ নেই। বারান্দায় দাঁড়িয়ে শীতের ভোরে শীতল বাতাস উপভোগ করছে তেজওয়ান। ছাই রঙের ফুল হাতার গেঞ্জি ও কালো ট্রাউজার পরনে। রেলিংয়ে 2 হাতের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আশপাশটা দেখছে। তার ঘরের বারান্দা থেকে মোটামুটি ভালোই দেখা যায়। পুকুরের দিকে দৃষ্টিকার। কুয়াশায় পুকুরের পানি গাছপালা অন্যরকম সৌন্দর্য তৈরি করছে। তেজওয়ান মুগ্ধ হয়। সাহেব, আব্বা আপনার লিগা চা পাঠাইছে। তেজওয়ান পেছনে তাকায়। একটি 14-15 বছর বয়সী মেয়ে, হাতে চায়ের কাপ। মেয়েটা এগিয়ে এসে তেজওয়ানের দিকে চায়ের কাপ এগিয়ে দিল। তেজওয়ান কাপটা হাতে নিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। মেয়েটিকে জিজ্ঞেস করলে, নাম কি তোমার? মেয়েটা একগাল হেসে বলল, আমি লতা, 9ম শ্রেণীতে পড়ি। তেজওয়ানের ঠোঁটে এক চিলতে হাসি উকি দিল। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে। লতা দৌড়ে চলে গেল। তেজওয়ান চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালো। না, খাওয়া যাবে না, চিনি দিয়েছে। কাপটা রেখে দিল রেলিংয়ের ওপর। আফিফ এখনো ঘুমাচ্ছে নিশ্চয়ই। তেজওয়ান তার হাতে থাকা ঘড়িতে সময় দেখল, 6টা 58। তেজওয়ান পকেট থেকে ফোন বের করলো। ঠিক 2 মিনিট পর রিং বেজে উঠল তার ফোনে। তেজওয়ান হাসলো। কলটা রিসিভ করে স্মিত হাসলো। অপর পাশ থেকে তেজওয়ানের মা প্রীতি কিছু একটা বলল। তেজওয়ান মুখ টিপে হাসলো। মুখে কৃত্রিম গম্ভীরতা এনে বলল, এটা আমার দায়িত্ব মাম্মা, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ,
পাপার সাথে আর ঝগড়া করো না। প্রীতি কিছুটা রাগ দেখিয়ে বলল, তারেকের সাথে আমি আর কথাই বলবো না। আমি একটু না হয় অফিসে ব্যস্ত ছিলাম, কিন্তু তাই বলে তারেক আমাকে কিছু না বলে তোকে পাঠিয়ে দিল, আর তুইও একবারও বলে গেলি না। তেজওয়ানের হাসি পেল, মৃদু হাসলো। মিসেস খন্দকার, এই কেসটা যত দ্রুত সম্ভব শেষ করে আমি ফিরবো। এখন চিন্তা না করে মিস্টার খন্দকারকে বাড়িতে আসতে দিন। তোরা ভাবছিলে দুটোই এক। প্রীতি ফোন কেটে দিলেন। তেজওয়ান মুখ টিপে হাসলো। তার বাবা মার বিয়ের প্রায় 30 বছরে, আর এখনো তারা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে খুনসুটি করে। তেজওয়ান মুখে গম্ভীর ভাব এনে কিছুক্ষণ শূন্যের দিকে তাকিয়ে থাকলো। 9টার আগে অফিস যেতে হবে। তেজওয়ান গেল আফিফকে ডাকতে। জমিদার বাড়ির উঠান হতে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। চেঁচামেচির আওয়াজ শুনে জমিদার গিন্নি সুমি আর জুবাইর উপর থেকে তৎক্ষণাৎ নিচে আসে। তেজওয়ান আর আফিফও তৈরি হয়ে নিচে এসে খেতে বসেছিল। মাজেদা তাদের খাবার বেড়ে দিচ্ছিল। কাকন রান্নাঘরে ছিল। এই রকম আহাজারি শব্দ শুনে কাকন রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তেজওয়ান জুবাইর সহ বাড়ির বাকি সবাই দরজার সামনে এসে দাঁড়ায়। রহমত চাচা চিৎকার করে কাঁদছে। তার পাশে পলাশ তাকে শান্ত করার চেষ্টা করছে। পলাশের চোখেও পানি। কাকনের বুকটা মোচড় দিয়ে উঠল। মাজেদা গিয়ে রহমতের পাশে বসলো। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? কাঁদেন কেন? কি হয়েছে? রহমত মাজেদার হাত ধরে কী সব জানি বিড়বিড় করছে আর কাঁদছে। কাকনের গলা ধরে আসছে। কাকন পলাশের সামনে গিয়ে দাঁড়ালো। অস্থির কণ্ঠস্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে পলাশ? সকালে তুই আর চাচা একসাথে খামারে গিয়েছিলি, বল কি হয়েছে? পলাশ উঠে দাঁড়ালো। চোখের পানি মুছে পোকাতে পোকাতে বলে, আপা, বকুল আপা গো অ্যাক্সিডেন্ট হয়েছে, বেলাল ভাই মারা গেছে। বকুল আপার জ্ঞান নাই, তারে তার শ্বশুর বাড়ির লোকেরা হাসপাতালে না নিয়ে বাড়িতে রাখছে। কাকনের নিঃশ্বাস আটকে আসছে। কি থেকে কি হলো? অ্যাক্সিডেন্ট? কি করে হলো? পলাশ জবাব দিল, এত কিছু জানি না আপা, আমাগোর এমনই ওই বাড়ি যাইতে হইব। কাকন তার মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে নেয়। মাথায় কাজ করছে না। এদিকে মাজেদা খালা, লতা আর রহমত চাচা চিৎকার করছে। সুমি লতাকে বুকে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। জুবায়ের, তেজওয়ান আর আফিফ সবাই শুনল। জুবায়ের কাকনের সামনে এসে গম্ভীর গলায় বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে চলুন তাদের বাড়িতে। মেয়েটাকে হসপিটালে বা চিকিৎসা না করলে বিপদ হতে পারে। পলাশ, আমাকে নিয়ে চলো। রহমত কিছুটা স্বাভাবিক হয়ে উঠে দাঁড়ায়। পলাশ বলে, হে আপা, তোমরা চলো। বলেই পলাশ হাঁটা লাগায়। পেছনে পেছনে জুবায়ের ও রহমত আর কাকনও যাচ্ছে। তেজওয়ান একবার আফিফের দিকে তাকিয়ে বলে, আমাদেরও যাওয়া উচিত, চলো। আফিফ কিছু একটা ভাবছে, তাকে অস্বাভাবিক লাগছে। তেজওয়ান আফিফের হাত ধরে টান দিল। আফিফ ফুঁসে আসলো। তারাও দ্রুত তাদের সাথে যাওয়ার জন্য পা বাড়ায়। গ্রামে ছোট হাসপাতাল। অপারেশন থিয়েটারের সামনে থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে আফিফ। তার পাশে রহমত ও পলাশ। তেজওয়ান চলে গিয়েছে থানায়। কাকন আর জুবায়েরও বাড়িতে চলে গেছে। রহমত আফিফের কাঁধে হাত রাখে। আফিফ পেছন ঘুরে তাকায়। রহমত কিছুটা স্বাভাবিক হয়েছে। আফিফের দুহাত নিজের হাতে নিয়ে কৃতজ্ঞতার স্বরে বললে, আপনারে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে লাইগাই আজ আমার মাইয়া বাইচা ফিরল। আফিফ কিছু বলল না, আবার তাকিয়ে রইল অপারেশন থিয়েটারের দরজার দিকে। বকুল মাথায় আঘাত পেয়েছিল, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন কিছুতেই বকুলকে হাসপাতালে নিতে দেবে না। তাদের কথা, স্বামীর মৃত্যুর জন্য দায়ী বকুল। সেখান থেকে আফিফ কোনো কথার পাত্তা না দিয়ে বকুলকে কোলে তুলে সোজা হাসপাতালের উদ্দেশ্যে হাঁটা লাগায়। আর সেখানে কাকন থাকায় কেউ বাধাও দিতে পারেনি। ওটি থেকে ডাক্তার বের হলো। আফিফ এগিয়ে গেল ডাক্তারের কাছে। চিন্তার ছাপ চোখে মুখে স্পষ্ট তার। ডাক্তার আফিফের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, দ্রুত রক্ত লাগবে, না হলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আফিফ নিজেকে শান্ত করার চেষ্টা করে। বড্ড বেশি কান্না পাচ্ছে তার। আফিফ ছোট করে শ্বাস ফেলে বলল, আমি দেব রক্ত। ডাক্তার গ্রুপুসকে তাকিয়ে বলে, আগে রক্তের গ্রুপ তো মেলাতে হবে, তারপর। আফিফ আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজে বলে ওঠে, আমাদের দুজনেরই একই গ্রুপের রক্ত, বি নেগেটিভ। রহমত আর পলাশ অবাক হয়। ডাক্তার আর কিছু না বলে আফিফকে ভেতরে নিয়ে যায়।
বকুলের পাশের সিটে আফিফকে শুয়ে দেওয়া হলো। আফিফ একবার বকুলের দিকে তাকালো, কান্না পাচ্ছে তার। বুকের বাম পাশে অসহ্যকর যন্ত্রণা হচ্ছে। চোখ সরিয়ে নিল, বিড়বিড় করে বলল, এভাবে কেন দেখা হলো আমাদের? ফাইলগুলো নিয়ে নাড়াচাড়া করছে তেজওয়ান। কিছু তো একটা গড়বড় আছে। মকবুল মারুফের ফোন রেকর্ড থেকে অদ্ভুত কিছু পাওয়া গেছে। তিনি মারা যাওয়ার মিনিট কয়েক আগেও কারো সাথে কথা বলেছেন। তখন তার লোকেশন ছিল থানায়, আর এই নাম্বার থেকে প্রায় কথা হতো। তেজওয়ানের ধারণা এই নাম্বারের ব্যক্তি হয়তো মকবুল মারুফের খুনের সাথে জড়িত। তেজওয়ান বন্ধ হওয়া বাকি কেসের ফাইলগুলো দেখতে লাগলো। আজব লাগছে তার কাছে। মার্ডার হওয়া প্রতিটি ব্যক্তি উচ্চবিত্ত। তেজওয়ান প্রথম খুনের কেস ফাইল ওপেন করে সে উঠে দাঁড়ায়। এই লোকটার সাথে তেজওয়ান পূর্ব পরিচিত, তার বন্ধুর বাবা। তেজওয়ান চেয়ারে গা এলিয়ে বসে, চোখ বন্ধ করে আছে সে। হাতে কলম নিয়ে শূন্যে আঁকিবুকি করছে আর কিছু বিড়বিড় করছে। তেজওয়ান চোখ খুলে বাইর থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে নিজের কেবিন থেকে বের হয়ে বাইরে আসে তেজওয়ান। একটি মধ্যবয়স্কা মহিলা আর একটি যুবক ছেলে পুলিশ অফিসার গণেশ দাসের সাথে কিছু নিয়ে কথা বলছে। রীতিমতো চেঁচামেচি করছে। তেজওয়ান পকেটে হাত গুজে এগিয়ে যায় তাদের কাছে। তেজওয়ানকে দেখে গণেশ থেমে যায়। মহিলাটি তেজওয়ানের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। তেজওয়ান গম্ভীর গলায় প্রশ্ন করে, চেঁচামেচি হচ্ছে কেন? গণেশ তেজওয়ানের দিকে তাকিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখিয়ে বলে, স্যার, উনি আকি বেগম, মকবুল মারুফের স্ত্রী। উনি এসেছেন এই কেসটা বন্ধ করার জন্য। তেজওয়ান স্বাভাবিকভাবেই আখি বেগমের দিকে তাকায়, প্রশ্ন করে, কেস বন্ধ করার কারণ? আখি চোখের পানি মুছে ফোপাতে ফোপাতে বলে, যে মানুষ বেঁচেই নেই তাকে নিয়ে জল ঘোলা করার মানে কি? আমি তো আর আমার স্বামীকে ফিরে পাবো না, আর আমি চাই না এত কিছু। কেস উইথড্র করছি আমি। তেজওয়ান গণেশের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠস্বরে বলল, মিসেস আখি ঠিক বলেছেন, তিনি যখন চাইছেন কেস বন্ধ হোক। তেজওয়ান আখি বেগমকে পর্যবেক্ষণ করলেন। মহিলাটি যেন খুশি হলো। তেজওয়ান মৃদু হেসে বললে, তাহলে আসতে পারেন। মহিলা তার ছেলেকে নিয়ে চলে গেল। গণেশ হা করে তাকিয়ে আছে। এই ছেলে কি করতে চাইছে কিছু মাথায় ঢুকছে না। তেজওয়ান আর চোখে গণেশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মহিলার কল রেকর্ড বের করুন, লোক লাগান পেছনে। কখন কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সব কিছুর আপডেট চাই। আগামীকাল চেয়ারম্যান বাড়িতে যাব, খবর পাঠিয়ে দিন। তেজওয়ান গটগট করে থানা থেকে বেরিয়ে পড়ল, হাতে তার পুরনো ফাইলগুলো। এখান থেকে জমিদার বাড়ি পর্যন্ত হেঁটেই যেতে হবে, অনেকটা পথ। থানার গেটের সামনে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখছে তেজওয়ান। আকাশটা পরিষ্কার, মৃদু বাতাস, শীত শীত অনুভূত হচ্ছে তেজওয়ানের। তেজওয়ান মৃদু হাসলো, ফোনটা বের করে বাবার নাম্বারে কল করলে। কেমন আছো বাবা? ওপাশ থেকে তারেক খন্দকার অসহায়ের স্বরে বলল, প্রচন্ড খারাপ আছি। তোমার মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। আমি এখন মিরপুরে আছি, ফ্ল্যাটে। তেজওয়ান মুখ টিপে হাসলো। তারেক আবার বলল, তোমার মাকে বোঝাও তেজওয়ান, এত জেদ করতে নেই। তেজওয়ান স্মিত হেসে বলল, দেখছি। তুমি আগামীকাল বাড়িতে চলে যেও। আরও কিছুক্ষণ কথা হলো তাদের মাঝে। ফোন রেখে সময়টা দেখলো, 9টার বেশি বেজে গেছে। মেঘের গর্জন কানে আসতেই তেজওয়ানের ব্রুজোরা কুঁচকে যায়। এই অসময়ে বৃষ্টি? ছোট করে নিঃশ্বাস ফেলে দ্রুত পা বাড়ালো। বৃষ্টি আসার আগেই তাকে বাড়িতে যেতে হবে। শীতকালে বৃষ্টি আসাটা অস্বাভাবিক, বিরক্ত লাগলো তার। অর্ধেক রাস্তা আসতে বৃষ্টি অঝরে নামতে শুরু করলো। আশেপাশে কোথাও আশ্রয় নেওয়ার জায়গাও নেই, চারদিকেই ধান খেয়ে। তেজওয়ান দৌড় লাগালো। না, দৌড়ে লাভ নেই, সে ভিজেই গেছে, এখন আর দৌড়ে লাভ কি? বৃষ্টি উপভোগ করতে করতে ধীর পায়ে হাঁটছে তেজওয়ান। হঠাৎ লক্ষ্য করলো তার পেছনে কেউ একজন আছে। তেজওয়ান মাথা ঘুরিয়ে পেছনে তাকালো, না, কেউ নেই। এই রাস্তাটা শুনশান, জঙ্গলের মধ্য দিয়ে। তেজওয়ান সাবধানতার সঙ্গে পকেট থেকে বন্দুকটা বের করলো। ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। তেজওয়ান একটি গাছের পেছনে লুকিয়ে পড়ল। কিছু সময়ের মধ্যেই কালো চাদরে ঢাকা একটি ব্যক্তিকে দেখা গেল। ব্যক্তিটি আশেপাশে কাউকে খুঁজছে, হয়তো তেজওয়ানকে।
ব্যক্তিটি মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে গেল। মাথায় কিছু একটার স্পর্শ পেয়ে ব্যক্তিটি হালকা মাথা ঘুরিয়ে দেখে তার মাথায় বন্দুক তাক করা। দূরে সোডিয়ামের আলোতে স্পষ্ট দেখা না গেলেও ব্যক্তিটি দূর পা পিছিয়ে গেল। তেজওয়ান একটানে ব্যক্তিটির চাদর টেনে ফেলে দিল। তেজওয়ান অবাক হলো। তুমি? মেয়েটি হাসলো। পরনে তার লেডিস জিন্স আর কালো শার্ট। মেয়েটি মুচকি হেসে তেজওয়ানকে জড়িয়ে ধরল। টুক করে তেজওয়ানের গালে চুমু খেয়ে বলল, ইয়েস এসেছিলাম তোকে সারপ্রাইজ দিতে, তবে এখন তো আমি নিজেই সারপ্রাইজ। জায়গাটা অনেক ইন্টারেস্টিং, ভুতুরে ভুতুরে ভাব। অবশ্য আমার জন্য পারফেক্ট, ভালো একটা ডকুমেন্টারি বানানো যাবে। তেজওয়ান কপাল কুঁচকে বন্দুকটা পকেটে রেখে বলল, জায়গাটা ভালো না পিয়া, এখানে থাকাটা বিপজ্জনক। তোমার ডকুমেন্টারি বানানোর হলে অন্য কোথাও গিয়ে বানাও। প্রিয়া ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলল, ডার্লিং ডোন্ট ওয়ারি, আমি একা আসিনি, সাথে আমার গোটা টিম এসেছে। তেজওয়ান কিছু বলল না, বলতে ইচ্ছে করলো না। প্রিয়া তেজওয়ানের হাত নিজের হাতে নিয়ে মৃদু হেসে বলল, তুমি চিন্তা করো না ডার্লিং, আমি মজা করছিলাম। আমরা এই গ্রামে না, এই গ্রামে থেকে 2-3টে গ্রাম পরে একটা গ্রামে কাজ করব। আমি তো এসেছি তোমার সাথে দেখা করতে। তেজওয়ান নিজের হাত ছাড়িয়ে নিল। তার কাছে বিরক্ত লাগছে। তেজওয়ান বিরক্ত নিয়েই বলল, এখন তুমি আসতে পারো। প্রিয়া কপাল কুঁচকে বলল, এত রাতে আমি একা যাব কিভাবে? যেভাবে এসেছো সেভাবে। কথাটি বলে তেজওয়ান নিজের মতো সামনে এগিয়ে যেতে লাগলো। প্রিয়ার খারাপ লাগলো। এই ছেলেটাকে গত 2 বছর ধরে নিজের করার চেষ্টা করছে, কিন্তু ছেলেটি কিছুতেই তাকে বুঝতে চাইছে না। যদি ভালোই না বাসে তাহলে তাদের ভবিষ্যৎ কিসের উপর দাঁড়াবে? পরিবারের কথায় তো তেজওয়ান প্রিয়াকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু ভালোবাসা বা ভালো লাগা কোনো অনুভূতি এই মেয়ের জন্য কাজ করে না তেজওয়ানের। গত 2 বছর ধরে চেষ্টা করছে প্রিয়া, কিন্তু তেজওয়ানের মনে একটুও জায়গা করতে পারেনি। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তেজওয়ান থেমে যায়। মিষ্টি নারী কণ্ঠের সুরে মাতাল মাতাল লাগছে তার। কে গাইছে গান? জমিদার বাড়ির বাগানের পাশ থেকে শব্দ আসছে। তেজওয়ান দাঁড়িয়ে থাকতে পারল না। তাকে চুম্বকের মতো আকর্ষণ করছে এই মিষ্টি সুর। মাতাল মাতাল লাগছে। বৃষ্টির তেজ বেড়েছে অনেক গুণ। নারী কণ্ঠের উৎস খুঁজতে পাগলের মতো ছুটছে তেজওয়ান। কেমন যেন অনুভূতি হচ্ছে তার। কেন এত অস্থির লাগছে? মনে হচ্ছে এই মুহূর্তে এই মাতাল করা কণ্ঠের অধিকারী রমণীকে দেখলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তেজওয়ান দৌড়াতে দৌড়াতে পশ্চিম দিকে পুকুরের সামনে চলে আসে। তেজওয়ানের অবস্থা একদম নাজেহাল। ভিজে একাকার অবস্থা। চুলগুলো চোখের উপরে এসে পড়েছে। ইন করা শার্ট এখন এলোমেলো। তেজওয়ান থেমে যায়। নিঃশ্বাস ক্রমশ ভারী হচ্ছে তার। হৃৎপিণ্ডটা যেন এখনই বেরিয়ে আসবে। পুকুর ঘাটের সিঁড়িতে বসে আছে এক রমণী। দুপা পুকুরের পানিতে। দোতলার সোনালি আলোতে সবটা স্পষ্ট। রমণীর পরনে লাল পাড়ের সাদা শাড়ি। বৃষ্টির পানিতে শাড়ি লেপ্টে আছে রমণীর শরীরে। কোমরের দিকটা দৃশ্যমান। তেজওয়ান চোখ ফেরাতে চাইলেও পারল না। উল্টো দিক হয়ে বসে আছে মেয়েটি। চুলগুলো সামনের দিকে ছিল। হঠাৎ মেয়েটি চুলগুলো পেছনে দিয়ে দিল। কোমর পর্যন্ত লম্বা কালো চুল বেয়ে বৃষ্টির পানি টুকটুক করে পড়ছে। তেজওয়ান চাইছে এক্ষুনি এখান থেকে চলে যেতে, কিন্তু পারছে না। তার মনে হচ্ছে তাকে কেউ আটকে রেখেছে, তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। তেজওয়ান এক পা ও সামনে পেছনে নিতে পারছে না, শক্তি পাচ্ছে না। অনেক কষ্টে মুখ থেকে শব্দ বের করলে, শুনছেন? রমণী থেমে গেল, একদম নড়াচড়া করছে না। তেজওয়ান অস্থির কণ্ঠস্বরে আবার বলে উঠল, কে আপনি? রমণী দ্রুত শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দিল। হালকা মাথা ঘুরিয়ে তাকালো পেছনে। এক নজর দেখে নিল পুরুষটিকে। না না, সুদর্শন পুরুষ।
রমণী দ্রুত পায়ে উপরে উঠে আসলো। তেজওয়ানকে পাশ কাটিয়ে দৌড়ে চলে গেল অন্ধকার জঙ্গলের দিকে। রমণী পাশ দিয়ে যেতেই তেজওয়ান ঝটকা খায়। নাকে এসে বাড়ি খায় এক মিষ্টি সুবাস। তেজওয়ানের নিঃশ্বাস কয়েক গুণ দ্রুত চলতে শুরু করলো। শরীর কাঁপছে তার, অন্যরকম শিহরণ কাজ করছে। রমণী যাওয়ার দিকে তাকিয়ে আনমনে যাওয়ার জন্য পা বাড়ালো। না, যেতে পারলো না। তার হাত কেউ ধরে রেখেছে। তেজওয়ান দ্রুত পেছনে তাকালো। পলাশ। পলাশ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এত রাতে ভিজতেছেন কেন স্যার? আর ওইদিকে কই যান? তেজওয়ান আবার সামনে তাকালো। ঘুরঘুটে অন্ধকার জঙ্গল। মেয়েটি কোথায় গেল? কি স্যার, কথা বলেন না কেন? তেজওয়ান পলাশের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠস্বরে বলল, এখানে একটি মেয়ে ছিল। মেয়েটিকে আর জঙ্গলের মধ্যে দিয়েই বা কোথায় গেল? পলাশ চোখ বড় বড় করে তেজওয়ানের হাত ছেড়ে দেয়। কিছুটা আতঙ্ক নিয়েই বলে, আল্লাহ, কি কোন ভূত পেতনি দেখছেন নাকি? আমরা কেউ এইদিকে আসি না। খারাপ কিছু আছে আপনারে এইদিকে আসতে দেইখা আমি আসলাম। না না, আমি এখানে থাকবো না। এইদিকে আসলে অনুপ্রভা ভূতে ধরবো। পলাশ দৌড়ে চলে গেল। তেজওয়ান বিড়বিড় পড়ল, অনুপ্রভার ভূত? না না, ভূত প্রেত বলতে কিছু নেই। এটা কি তবে আমার ঘর ছিল নাকি কল্পনা? পলাশ আবার আসে। আপনি আর দাঁড়াইয়া থাকেন না। অনুপ্রভার আত্মা বর করলে আর বাঁচতে পারবেন না। তাড়াতাড়ি বাড়িতে চলেন। আমি দাদারে বইলা আপনার লাইগা তাবিজ নিয়ে আসমুনে। তেজওয়ান বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বলো, এসব ভূতাত্মা কিছুই হয় না। পলাশ তেজওয়ানের হাত ধরে বাড়ির দিকে নিয়ে যেতে যেতে বলো, আছে অনুপ্রভার আত্মা আছে, অনেক খারাপ। আল্লাহ মাফ করো। তেজওয়ানের মস্তিষ্কে প্রশ্ন জাগে, অনুপ্রভা কে? গভীর রাত, শীতের আমেজে সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন, দুজন ব্যতীত, তেজওয়ান আর আফিফ। তেজওয়ানের রুমের বারান্দায় বসে আছে তেজওয়ান আর আফিফ, দুজনেই নিশ্চুপ। তেজওয়ান এখনো ভেবে চলেছে সেই রমণীর ব্যাপারে। রমণী কি তবে তার ভ্রম ছিল? তবে অনুপ্রভাই বা কে? জানতেই হবে। অস্থিরতা বেড়ে চলেছে। মেয়েটা তোমার পূর্ব পরিচিত? নিজের ভাবনাকে দূরে রাখার জন্য আফিফের সাথে কথা বলে কথা কাটাতে চাইছে তেজওয়ান। আফিফ তেজওয়ানের দিকে তাকায়, ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, পূর্ব পরিচিত। শুধুই পরিচিত না, এই বকুল নামক মেয়েটিকে সে অসম্ভব রকমের ভালোবাসতো, এখনো বাসে। ধামরাই বিশ্ববিদ্যালয়ে তাদের প্রথম দেখা। বকুল তখন ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী আর আফিফ অনার্স তৃতীয় বর্ষের। কথা হলো, বন্ধুত্ব হলো, ভালো লাগা তৈরি হলো, শুধু বলা হলো না। বকুলের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই আফিফ তাকে তার মনের কথা জানাতে চেয়েছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি। তাদের আর দেখাও হয়নি কোনো যোগাযোগ। তবে আফিফ একটি কথা আজও জানতে চায়। সে যতটা বকুলকে ভালোবাসত, বকুলকে হারিয়ে ফেলার পর যেমন পাগলামি করেছিল, বকুলও কি তাকে ভালোবাসতো? বোধ হয় না। তাহলে তো বিয়ে করতো না। বকুলেরই বা কি দোষ? সে নিজেই তো মনের কথা বলতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলে আফিফ। পুরনো ক্ষতগুলো আবার আঘাত করছে, যন্ত্রণা হচ্ছে। কেন দেখা হলো? আফিফের ভাবনা ভাঙে তেজওয়ানের গম্ভীর গলার আওয়াজে। কিছু প্রশ্ন করেছিলাম। আফিফ তেজওয়ানের দিকে এক পলক তাকালো। তেজওয়ানের দৃষ্টি পূর্ণিমা চাঁদে আবদ্ধ। আফিফ শান্ত কণ্ঠস্বরে জবাব দিল, হ্যাঁ, বন্ধু ছিলাম আমরা। নিজের রুমে যাও। তেজওয়ানের কথায় আফিফ উঠে পড়ে, নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। তেজওয়ান চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে নিজের ভর ছেড়ে দেয়। কি হচ্ছে আমার সাথে এসব? সকালের মিষ্টি রোদ উপভোগ করছে জুবায়ের আর সাথে ফারুক শিকদার। জুবায়ের ধরে ধরে নিয়ে এসেছে ছাদে। কিছুক্ষণ পর কাকন 2 কাপ চা এনে জুবায়ের আর তার দাদুকে দেয়। জুবায়ের মুচকি হেসে চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায়। ফারুক কাকনকে উদ্দেশ্য করে বলে, আমাগো লগে বসো, একটু গল্প করি। কাকন মৃদু হেসে শীতল পাটিতে বসলো। জুবায়ের আর চোখে কাকনকে দেখে যাচ্ছে। তোমার দাদি কি করে? কাকন মৃদু হেসে বলে, কি করবে আর? টিভি দেখছে। ফারুক শব্দ করে হাসলো। কেন হাসলো জানা নেই কাকনের। ফারুক আবার জিজ্ঞেস করলো, বকুলের অবস্থা কি? কাকন শান্ত কণ্ঠস্বরে বলল, জ্ঞান ফিরেছে আজ ভোরের দিকে। রহমত চাচার
মাজেদা খালা গিয়েছে দেখতে। জুবাইর চায়ের কাপটা নিচে রাখলো, কাকনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠস্বরে বলল, আপনাকে দেখে নিশ্চিত মনে হচ্ছে কিছু হয়েছে মিস। কাকন জুবাইরের দিকে তাকিয়ে ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলল। কিছু হয়নি, তবে হবে। জুবাইর ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কি হবে? কাকন অসহায় মুখ করে বলে, সামনে পরীক্ষা, আমার পড়াশোনা কিছু হয়নি, ফেল না করলেই বাঁচে। ফারুক শব্দ করে হেসে বলল, এই একটা জিনিসের তুমি অপরক চিন্তা করো না, পাস হইবা। জুবাইর থমথম মুখ করে কাকনের দিকেই তাকিয়ে আছে। এই মেয়ে পড়াশোনায় খারাপ, মানতে কষ্ট হচ্ছে। জুবাইর কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি কিসে পড়ান? কাকন জুবাইরের দিকে তাকিয়ে বলে, অনার্স ফাইনাল, বাংলা বিভাগ থেকে। জুবাইর অবাক হয়। এই মেয়েকে দেখলে একদম বাচ্চা বাচ্চা লাগে। মনে মনে একটু হাসলো জুবাইর। তা পরীক্ষা কবে? কাকন বিরক্ত নিয়ে বলল, সামনের মাসের 12 তারিখ। কাকনের কথার মাঝে বিরক্তিটা স্পষ্ট। তার মানে এই মেয়ে সত্যি পড়াশোনা পছন্দ করে না। যাক, একটা দুর্বল দিক তো পাওয়া গেল। এমন সময় হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো পলাশ। আপা নিচে চলো। কাকন দ্রুত উঠে দাঁড়ায়, চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? পলাশ নিজেকে স্বাভাবিক করে বলে, বকুল আপার অবস্থা আরো খারাপ হয়েছে, এক্ষুনি হাসপাতালে যাইতে হইব। কাকন আর দাঁড়ালো না, দৌড়ে নিচে চলে গেল। জুবাইর চাইলেও যেতে পারবে না, তার চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। কাকন নিচে এসে দেখে রহমত চলে গেছে। মাজেদা কপালে হাত দিয়ে বসে আছে, লতা পাশে চুপ করে বসে আছে। কাকন সেদিকে একবার তাকিয়ে পলাশকে জিজ্ঞেস করলো, চাচা একাই চলে গেল? লতা উত্তর দিল, না আপা, এই যে 2 নম্বর গোয়েন্দা স্যার আছে না, উনিই গেছে। পলাশ লতাকে ধমক দেয়, তোরে বলছি না সুন্দর করে কথা বলবি, থাপ্পড় দিয়ে দাঁত ফালাইয়া দিমু। লতা মাথা নিচু করে ফেলে। কাকন বিরক্ত নিয়ে বলে, কি হচ্ছে কি পলাশ, এখনো ঝগড়া করতে হবে, চল আমার সাথে। বলেই কাকন পলাশের হাত ধরে বাইরে নিয়ে যায়। হেঁটে যাওয়া যাবে না। পলাশকে মোটরসাইকেল বের করতে বলে। পলাশ দ্রুত নিয়ে আসে। তারপর দুজনে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। অঘরে ঘুমাচ্ছে তেজওয়ান। বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো হুঁশ নেই। গত রাতে ঘুম আসছিল না বিধায় ঘুমের ওষুধ খেয়েছিল, তাই তো এত সকাল পর্যন্ত ঘুমাচ্ছে। গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও তেজওয়ান অনুভব করতে পারছে কেউ তাকে স্পর্শ করছে। তেজওয়ান একটু নড়েচড়ে উঠল। না, এখনো অনুভব করতে পারছে কেউ তার গলায় স্পর্শ করছে। তেজওয়ানের মৃদু ব্যথা অনুভব হলো। ধীরে ধীরে ব্যথাটা বাড়ছে। তেজওয়ান আর না পেরে চোখ খুলল, উঠে বসলো বিছানায়। আশেপাশে নজর ঘোরালো, না কেউ নেই তো। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, বারান্দার দরজাও ভেতর থেকে লাগানো, কিন্তু সে তো অনুভব করতে পেরেছে তাকে কেউ স্পর্শ করেছে। তেজওয়ান হাত দিল তার গলার ডান পাশে। হ্যাঁ, ব্যথা করছে। তেজওয়ান দ্রুত বিছানা থেকে উঠে পড়ল। নিজের ফোনটা হাতে নিয়ে ফ্রন্ট ক্যামেরায় নিজেকে দেখলো। গলার কাছে দেখতেই অবাক হলো তেজওয়ান। গলায় থাকা কালো তিলটার ওপর লাল হয়ে আছে, ফুলে আছে কারো কামড়ের দাগ। তেজওয়ান ফোন নামিয়ে নিল। ভাবতে লাগলো এটা কি করে হলো। ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের আয়নাতে ভালো মতো পর্যবেক্ষণ করলো নিজেকে। গলার দাগটা তাকে ভাবাচ্ছে, কি হচ্ছে তার সাথে। আলহামদুলিল্লাহ, ছেলে হয়েছে। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ। ডাক্তারের কথা শুনে সবাই চিন্তামুক্ত হয়। রহমত দ্রুত পলাশকে মিষ্টি কিনতে পাঠিয়ে দেয়। কাকন কেবিনের বাইরে বেঞ্চে বসে আছে, তার পাশে রহমত। ওটির বাইরে এক ধ্যানে তাকিয়ে আছে আফিফ। কিছু একটা ভাবছে হয়তো। কাকনের সন্দেহ হলো আফিফের আচরণ। এই ছেলে বকুলের জন্য এত ব্যাকুল কেন হচ্ছে, কেনই বা এত কিছু। প্রশ্ন করতে চেয়েও করতে পারল না। কিছুক্ষণ পর একজন মহিলা বাচ্চাটিকে নিয়ে বের হলেন। কাকন আর রহমত হাসি মুখে এগিয়ে গেলেন মহিলার কাছে। মহিলাটি বাচ্চাটিকে আফিফের দিকে এগিয়ে দিতে দিতে বলল, বাচ্চা তো মাশাআল্লাহ আপনার মতোই হয়েছে, নেন নেন কোলে নেন। আফিফ চমকায়। মহিলাটি ভুল ধারণা করেছে, এই বাচ্চাটি তো তার নয়। আফিফ বাচ্চাটির মুখের দিকে তাকালো, ঠোঁটে হাসি, কি মায়াবী মুখশ্রী। আফিফ কিছু না ভেবে বাচ্চাটিকে কোলে তুলে নিল। হয়তো সে আশেপাশের কিছু লক্ষ্য করতে চাইছে না বা সেই ধ্যানেই নেই। আফিফ বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে আজান দিল। রহমত আর কাকন বিস্মিত নয়নে তাকিয়ে আছে আফিফের দিকে। দুজনের মনের মাঝেই নানা রকম কৌতূহল সৃষ্টি হচ্ছে। রহমত এগিয়ে যেতে চাইলে কাকন তাকে আটকায়। কোমল কণ্ঠে বলে, থাক না চাচা, এই সুন্দর দৃশ্যটা উপভোগ করি বরং।
বাচ্চাটি জন্মের আগে বাবাকে হারিয়েছে, তবে স্নেহটা পেতে দাও। রহমত কপাল কুঁচকে নেয়, বুঝলো না কাকনের কথার মানে। আম্মা, বুঝলাম না। কাকন আফিফ আর বাচ্চার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, বকুল সুস্থ হোক, আমার অনেক কথা আছে ওর সাথে। অফিসার আফিফ হাসান নিশ্চয়ই বকুলের পুরো পরিচিত। আর একটা কথা, বিশ্বাস করে চাচা, সৃষ্টিকর্তা কাউকে এমনি এমনি সাক্ষাৎ করায় না। এখন হয়তো আমার কথাগুলো অস্বাভাবিক লাগছে, অন্তত এই সময় দাঁড়িয়ে, কিন্তু সবারই অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকার। রহমত বোধহয় বুঝতে পারলেন, চোখের পানি মুছে মৃদু হাসলেন। আফিফ বাচ্চাটির কপালে ছোট্ট করে চুমু দিল। তো বেটা আব্বা হইলেন, বকশিস কিছু দেন? মহিলার কথায় ধ্যান ভাঙলো আফিফের, দ্রুত সামনে তাকালো। রহমত আর কাকনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আফিফ মাথা নামিয়ে নেয়, গলা শুকিয়ে আসছে তার। কি করছিল সে? এতটা আবেগী কেন হতে হলো? তারা কি ভাবছে? কাকন হয়তো বুঝতে পারলো আফিফের মনের অবস্থা। এই মুহূর্তে কাকন আফিফকে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চায় না। কাকন হাসি মুখে এগিয়ে গেল। আমাকে দিন। আফিফ বাচ্চাটিকে দ্রুত কাকনের হাতে দিয়ে দেয়। পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে 1000 টাকার দুটো নোট মহিলার হাতে দিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে গেল। কাকন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মহিলাটি হাতে টাকা নিয়ে হাঁ করে তাকিয়ে আছে। এই প্রথম কেউ তাকে এত টাকা বকশিস দিল। সর্বোচ্চ খুশি হয়ে 500 টাকার ওপরে কেউ দেয়নি, সেখানে 2000 টাকা। মনে মনে খুশি হলেন মহিলা, মনে মনে দোয়া করলেন বাচ্চা ও বাচ্চার মা বাবার জন্য। অবশ্য সে তো আর জানে না টাকা দেওয়া ব্যক্তিটি বাচ্চার বাবা না। চেয়ারম্যান বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে তেজওয়ান, সাথে গণেশ দাস। 3 তলা বাড়ি, দোতলায় চেয়ারম্যান পিয়াস খান ও তার পরিবার থাকেন, নিচতলা ও 3 তলা ভাড়া দেওয়া। গেটে নেই কোনো পাহারা। পিতা মরহুম লিটন খান, তার মারা যাওয়ার পর এই পদে আসেন তার বড় ছেলে পিয়াস খান। তার ছোট ছেলে পলক খান ছিল তেজওয়ানের ভালো একজন বন্ধু, অবশ্য যোগাযোগ নেই অনেক বছর। স্যার চলুন যাই। তেজওয়ান পা বাড়ালো দোতলায়, উঠে কলিং বেল চাপলো গণেশ। কিছু সময় পর একটি মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটি মাথায় ঘোমটা ভালোভাবে দিয়ে জিজ্ঞেস করলো, জি কাকে চাই? তেজওয়ান গম্ভীর গলায় উত্তর দিল, পিয়াস খান। মেয়েটি মাথা নিচু করে উত্তর দিল, ভাইয়া বাড়িতে নেই, দুদিন আগে রাজশাহী গিয়েছে শ্বশুর বাড়ি। তেজওয়ান কিছু বলতে যাবে, এর মাঝে সেখানে উপস্থিত হয় একজন বয়স্ক মহিলা, বয়স 60-এর কাছাকাছি, হয়তো পিয়াস খানের মা। এত সময় ধরে কথা বলার আওয়াজেই নিশ্চয় নিজেই চলে এসেছেন। পুলিশ? কি হয়েছে হঠাৎ আমাদের বাড়িতে? আমার ছেলে বাড়িতে নাই। তেজওয়ান গম্ভীর গলায় বলল, আমার আপনাদের সকলের সাথে কথা আছে, বাড়িতে যারা যারা আছে সবাইকে ডাকুন। মহিলাটি কৌতূহল নিয়ে তাকিয়ে আছে তেজওয়ানের দিকে। তেজওয়ান ছোট করে শ্বাস ফেলল, পকেট থেকে আইডি কার্ডটা বের করে তাদের সামনে ধরল। এসিপি তেজওয়ান খন্দকার। মহিলাটি তাদের ঘরে আসতে বলল। ততক্ষণ দরজা খুলে দেওয়া মেয়েটি চলে গেছে। তেজওয়ান ড্রয়িং রুমের সোফায় বসলো, পাশে গণেশ। আমি রুমা, পিয়াসের আম্মা। এটুকু বলে রুমা একটা উচ্চ শব্দে কাউকে বললেন, রেখা 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। দরজা খুলে দেওয়া মেয়েটি রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেল। তার পেছন পেছন একটি ছেলে বেরিয়ে আসলো। মা, কে এসেছে? বলতে বলতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। বসে থাকা দুজনকে লক্ষ্য করে। প্রথমে গণেশকে দেখে, কিন্তু পাশে বসে থাকা লোকটা খুব চেনা চেনা লাগছে। তেজওয়ান উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল ছেলেটির দিকে। এসিপি তেজওয়ান খন্দকার। তেজওয়ান খন্দকার নামটা কানে আসতেই মুখে হাসি ফুটে উঠল পলকের। একটানে জড়িয়ে ধরল তেজওয়ানকে। তেজওয়ান মৃদু হাসলো, যা পরক্ষণেই মিলিয়ে গেল। তুই তাও আবার আমার বাড়িতে? হোয়াট এ কানেক্ট ব্রো। তেজওয়ান মৃদু হেসে বলল, আসতে হলো, ভাগ্য আবার দেখাও করালো। সেসব পরে কথা হবে, এখন বস। আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করতে বলে আসি। আমি এখনো বিশ্বাস করতেই পারছি না তুই আমার সামনে। তেজওয়ান থমথমে মুখ করে বলল, পলক, আমি এখানে কাজে এসেছি, তাই এসবের কোনো দরকার নেই। পলক ভ্রুজোড়া কুঁচকালো। কাজ? তাও আবার আমার বাড়িতে? এর মাঝেই রেখা নামক মেয়েটি বিস্কুট নিয়ে তাদের সামনে রাখে। পলক হাসি মুখে রেখার হাত ধরে বলে, ব্রো, মিট মাই ওয়ান অ্যান্ড ওনলি বিউটিফুল ওয়াইফ রেখা ইসলাম। রেখা, হি ইজ মাই ফ্রেন্ড তেজওয়ান খন্দকার। অবশ্য আমাদের মাঝে যোগাযোগ নেই অনেক বছর।
কিন্তু আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। রেখা সালাম দেয় তেজওয়ানকে। তেজওয়ানও সালামের উত্তর দেয়। এবার সে কণ্ঠে গম্ভীরতা এনে বলল, আন্টি আর পলক, তোরা বস। আমি যত তাড়াতাড়ি সম্ভব কথা বলে শেষ করতে চাইছি। আমার আরও কাজ আছে। রেখা চলে গেল রান্নাঘরে। পলক আর তার মা সামনে বসলো। তেজওয়ান কোনো বাড়তি কথা না বলে সরাসরি কাজের কথায় আসলো। লিটন খানকে আজ থেকে 3 বছর আগে নৃশংসভাবে খুন করা হয়েছিল। এই কেসটা উইথড্র করার কারণ কি ছিল? লিটনের খুনের বিষয়টা উঠতেই রুমা কিছুটা ভড়কে গেলেন। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তেজওয়ান তা ভালোভাবেই লক্ষ্য করলো। রুমার দিকে তাকিয়ে বলল, কেসটা সরকারিভাবে রিওপেন করা হয়েছে, আর আমি আশা রাখছি আপনারা সহযোগিতা করবেন। না না, কোনো কেসের দরকার নেই। উত্তেজিত কণ্ঠে কথাটি বলে উঠলেন রুমা। তেজওয়ান ভ্রু কুঁচকাল। মহিলার আচরণ স্বাভাবিক লাগছে না। তেজওয়ান পুনরায় বলল, কেস ওপেন হয়ে গেছে, আর কেসটা আমার হাতে। সুতরাং ছোট থেকে ছোট প্রত্যেকটি বিষয় জানা আমার প্রয়োজন। এই কেসটা বন্ধ কেন করা হয়েছিল? কেউ কি আপনাদের ব্ল্যাকমেল করেছিল? রুমা কিছু একটা ভাবছে আর বিড়বিড় করছে। পলক উত্তর দিল, বাবার খুনের বিষয় নিয়ে আমিও হতাশ। আসলে খুনটা অস্বাভাবিক হলেও প্রমাণ পাওয়া যায়নি, আর কেস চলাকালীন সময়ে মা কেসটা তুলে নিয়েছে। আমরা জিজ্ঞেস করলেও কিছু বলেনি, শুধু বলতো এটা নাকি কর্মফল। এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে মা এরকম ভয়ে জড়সড় হয়ে যেত। তাই একটা সময় পরে আমরাও আর কিছু বলিনি এই নিয়ে। তেজওয়ান কপাল কুঁচকে বলল, কর্মফল? লিটন খানের কোনো শত্রু ছিল যাদের তোরা সন্দেহ করিস? পলক দীর্ঘশ্বাস ফেলে। চেয়ারম্যান ছিল, শত্রুর কি অভাব ছিল? কিন্তু আমার মনে হয় না এসব বাবার শত্রু বা কোনো মানুষের কাজ। তেজওয়ান কৌতূহল নিয়ে প্রশ্ন করে, হয়তো কোনো সাইকো কিলার, কিন্তু কে আর কেন খুন করছে? পলক ফিচেল হেসে বলল, তোর মনে হচ্ছে এসব কোনো মানুষের কাজে। মাকবুল মারুফের লাশটা দেখেছিস? কতটা বিভৎসভাবেও না করুণ মৃত্যু। তেজওয়ান বিরক্ত হলো। কি বলতে চাইছিস তুই? পলক আবার ছোট করে শ্বাস ফেলল। আমি কিছুই বলতে চাই না। সবাই বলে এই কথা, এটা কোনো ভয়ানক আত্মার কাজ। গ্রামের সবাই বলে এটা অনুপ্রভার প্রভাব। অনুপ্রভা? এখানেও সেই অনুপ্রভা। কে এই অনুপ্রভা? তেজওয়ানের বিরক্ত বাড়ল। কপট বিরক্তি নিয়েই বলল, এসব কাল্পনিক অবাস্তব বিষয়ে তুই বিশ্বাস করিস? মানতে কষ্ট হচ্ছে। পলক আবার হাসে। আমিও মানতে পারিনি, তবে এখন বিশ্বাস করি। যত কেসই স্টাডিও কর, কোনো কিছুই পাবে না। আত্মাকে কি ধরা যায় নাকি শাস্তি দেওয়া যায়? তেজওয়ানের বিরক্তি বেড়েই চলেছে। পারছে না শুধু প্রকাশ করতে। নিজেকে স্বাভাবিক করে আরো কিছু বলতে যাবে, তার আগেই রুমা বিড়বিড় করে বলতে শুরু করে, অনুপ্রভা ভালো, সে খারাপ না। খারাপ না, সবাই তার কর্মফল পাবে। অনুপ্রভা সবার কর্মের ফল দিয়েছে। অনুপ্রভার গল্প কেউ জানে না, কেউ না। রুমা উঠে দ্রুত নিজের রুমে চলে যায়। ভেতর থেকে দরজা আটকে দেয়। তেজওয়ানের মস্তিষ্ক এবার গুলিয়ে যাচ্ছে। কি সব বলছে, রাগ হচ্ছে তার। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করে তেজওয়ান। পলকের দিকে তাকিয়ে প্রশ্ন করে, অনুপ্রভাকে? পলক মাথা নাড়িয়ে বলে, লোকমুখে শোনা জমিদার বাড়ির মেয়ে ছিল, কোনো এক কারণে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই গ্রামে তার আত্মা বন্দী, তাও প্রায় 100 বছরের বেশি সময় ধরে। এর বেশি আমরা কিছুই জানি না। তবে মা সবসময় বলে অনুপ্রভা ভালো। এর কারণটাও জানি না। তেজওয়ান বিড়বিড় করে, জমিদার বাড়ির মেয়ে? তার মানে জমিদার বাড়িতে এর উত্তর পাওয়া যাবে। আচ্ছা, খুনগুলোর সাথে আবার জমিদার বাড়ির কোনো যোগসূত্র নেই তো? থাকতেও পারে। তাহলে গতকাল রাতে সেই রমণীটিকে? তেজওয়ান উঠে দাঁড়ায়। মাথা যন্ত্রণা করছে। পলকের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। তাকে এখন জমিদার বাড়িতে যেতে হবে। সকল প্রশ্নের উত্তর জানতে হবে। কার কাছে উত্তর পাওয়া যাবে? জমিদার ফারুক শিকদার? না, কাকন। হ্যাঁ, কাকন। কাকনকেই জিজ্ঞেস করবে, জানতে হবে। অনুপ্রভাকে কে ছিল গতকাল রাতের সেই রমণী? হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।
আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।